স্বাগতম আজকের ভিডিওতে। স্বৈরাচারী সরকার পতনের পর থেকে প্রচলিত সংবিধানের পরিবর্তনের দাবি উঠেছে বিভিন্ন মহলে। মূলত দেশে গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা এবং পুনরায় ক্ষমতাসীনদের স্বৈরাচার হয়ে ওঠার প্রবণতা কমাতে বা ঠেকাতে সাংবিধানিক পরিবর্তন বর্তমানে অপরিহার্য। তবে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী একটি অনির্বাচিত ও অস্থায়ী সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের মতো একটি বড় পদক্ষেপ নেওয়া এক প্রকার অসম্ভব। অপরদিকে গণতন্ত্রকে সুরক্ষা দিতে দেশের সংবিধানে পরিবর্তন আনাও জরুরি। আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের সংবিধান পরিবর্তনের প্রচলিত নিয়ম এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কী উপায়ে সংবিধানে পরিবর্তন আনতে পারে সে বিষয়ে। চলুন তবে শুরু করা যাক। সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে রাষ্ট্রের নির্ধারিত মৌলিক আইন, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূল নকশা। এটি মূলত একটি দেশের সর্বোচ্চ আইন এবং অন্য কোনো আইন যদি প্রচলিত সংবিধানের সাথে অসামঞ্জস্য হয় তবে সে আইন বাতিল হয়ে যায়। এরিস্টটলের মতে সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে, অর্থাৎ সংবিধান হচ্ছে এমন কিছু বিধান বা আইনের সমষ্টি যা দেশের মানুষেরা নিজেদের কল্যাণের উদ্দেশ্যে প্রণয়ন করে। এখন দেশের মানুষ বলতে দেশের মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি বোঝানো যেতে পারে। পৃথিবীতে বিভিন্ন ধরনের সংবিধান দেখতে পাওয়া যায়। সংবিধান লিখিত বা অলিখিত দুই ধরনেরই হতে পারে। বাংলাদেশের সংবিধান লিখিত এবং দুষ্পরিবর্তনীয়, যদিও এই দুষ্পরিবর্তনীয় শব্দটি কেবলই তত্ত্বগত, কারণ কার্যকর হবার পর থেকে আজ পর্যন্ত মোট 17 বার বাংলাদেশের সংবিধান বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা তাদের নিজেদের সুবিধা মতো সংশোধিত হয়েছে। বাংলাদেশের সংবিধানের কোনো পরিবর্তন বা সংশোধনের ব্যাপারটি বাংলাদেশের সংবিধানের 142 নং অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানে কোনো বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের জন্য সংবিধান সংশোধন করার ক্ষমতা কেবলমাত্র সংসদের আছে। এই অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান পরিবর্তনের বিষয়টি প্রথমে বিল আকারে সংসদে উত্থাপন করতে হবে এবং তাতে সংসদের সদস্যদের 2/3 সম্মতি থাকলে বিলটি সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে এবং তিনি 7 দিনের মধ্যে তাতে স্বাক্ষর করবেন। যদি তিনি স্বাক্ষর নাও করেন তবেও 7 দিন পার হলে তিনি সম্মতি দিয়েছেন বলে ধরে নেওয়া হবে। অর্থাৎ এই অনুচ্ছেদের আওতায় সংবিধান পরিবর্তনের একচ্ছত্র অধিকার জাতীয় সংসদকে দেয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশ সংসদের আসন সংখ্যা 350টি। এর মধ্যে 50টি সংরক্ষিত মহিলা আসন হওয়ায় 300 আসনের প্রতিনিধি নির্বাচন হন, যার মধ্যে ন্যূনতম 151টি আসন কোনো দল পেলে সে সরকার গঠন করতে পারে। তারপর নির্বাচিত সরকার 50টি সংরক্ষিত আসনে নিয়োগ দেন, অর্থাৎ সরকার গঠন করলে ক্ষমতাসীনদের হাতে সংসদের 2/3 আসন থাকে, যার বদৌলতে তাদের স্বার্থ সমর্থিত যে কোনো পরিবর্তন সংবিধানে আনার ক্ষমতা থাকে, যা নির্দ্বিধায় ক্ষমতাসীনদের স্বৈরাচার হবার পথকে প্রশস্ততা দান করে। এখন যদি বর্তমান পরিস্থিতি বিবেচনায় আনি তাহলে দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশে কোনো সংসদ বলবৎ নেই। সুতরাং বর্তমান রীতি অনুযায়ী সংবিধানে কোনো পরিবর্তন আনা অসম্ভব। তাছাড়া বর্তমান সংবিধান মতে সংবিধানের মূল কাঠামোর সাথে সাংঘর্ষিক কোনো পরিবর্তন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ বর্তমান সংবিধানের কাঠামো ঠিক রেখে কোনো বড় ধরনের পরিবর্তন আনা এক প্রকার অসম্ভব। যদি করাও হয় তা পরবর্তীতে বাতিল হবার বড় একটা সম্ভাবনা থাকে। এখন হাতে রইল নতুন সংবিধান প্রণয়নের ব্যাপারটি। এক্ষেত্রে নতুন বাংলাদেশ বা নতুন করে স্বাধীনতা পাওয়া বাংলাদেশ কথাগুলো বেশ কাজে আসতে পারে, কারণ যখন কোনো দেশ স্বাধীন হয় তখন সে দেশে কোনো সংসদ থাকে না। সেক্ষেত্রে নতুন সংবিধান প্রণয়নের বেশ কিছু পদ্ধতি থাকে যা কাজে লাগিয়ে বাংলাদেশের নতুন একটি সংবিধান প্রণয়ন করা যেতে পারে। তবে সে রাস্তাও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সুগম নয়। মূলত 4টি উপায়ে একটি রাষ্ট্র নতুন সংবিধান প্রণয়ন করতে পারে। প্রথমটি শাসক কর্তৃক সংবিধান প্রণয়ন, যা একসময় যখন রাজা বা বাদশাহ ছিলেন তখন প্রজাদের স্বার্থ রক্ষার জন্য শাসক গোষ্ঠী করতেন। ম্যাগনা কার্টা এর একটি উদাহরণ, তবে এটি বর্তমান সমাজ ব্যবস্থায় অপ্রাসঙ্গিক। দ্বিতীয় পদ্ধতিটি হলো গণপরিষদের মাধ্যমে সংবিধান প্রণয়ন। এই পদ্ধতিটি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে যথেষ্ট সঙ্গতিপূর্ণ। এই পদ্ধতিতে যখন কোনো রাজ্য বা এলাকা স্বাধীন হয়
তখন ওই রাজ্য বা এলাকায় যারা পূর্বে নির্বাচিত প্রতিনিধি ছিলেন তাদের সমন্বয়ে একটি পরিষদ গঠন করা হয়, যারা জনগণের পক্ষে সংবিধান প্রণয়নের কাজটি করে থাকেন। যেমনটা আমরা দেখেছিলাম স্বাধীনতার পরবর্তী সময়ে যারা পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে জয়ী হয়েছিলেন তাদের সমন্বয়েই একটি গণপরিষদ গঠন করে সংবিধান প্রণয়নের কাজটি করা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জনগণের আস্থাভাজন নির্বাচিত প্রতিনিধি খুঁজে বের করে গণপরিষদ গঠন বেশ চ্যালেঞ্জিং একটি বিষয়। ৩ নম্বর পদ্ধতি হলো বিপ্লবের মাধ্যমে সংবিধান প্রণয়ন। এক্ষেত্রে যদি কোনো সরকার স্বৈরাচার হয়ে ওঠে এবং এর বিরুদ্ধে কোনো সংগঠিত বিপ্লবের মাধ্যমে সরকারের পতন হয়, তখন সংগ্রামকারীদের পক্ষ থেকে একটি সংবিধান প্রণয়ন করা যেতে পারে। এই পদ্ধতিটির পট বাংলাদেশের সাথে মিলে যাচ্ছে বলে আপাত দৃষ্টিতে মনে হলেও মূলত তা নয়। আসলে এ ধরনের বিপ্লব সংগঠিত হতে হয় কোনো বিরোধী রাজনৈতিক দল দ্বারা, যারা জনগণের আস্থাভাজন হয়, যে কারণে জনগণ এ ধরনের বিপ্লবে অংশ নেয়। উদাহরণ হিসেবে ইরানের ইসলামিক বিপ্লব বা চীনে 1949 সালে ঘটা কমিউনিস্ট বিপ্লবকে দেখানো যেতে পারে। কিন্তু বাংলাদেশে সংগঠিত আন্দোলনটি কোনো রাজনৈতিক দলের ছিল না এবং এটি সরকারের পুরো সিস্টেমকে পরিবর্তনের জন্যও ছিল না। আর তাছাড়া বাংলাদেশে এমন কোনো আস্থাভাজন রাজনৈতিক দলও বর্তমানে অনুপস্থিত যাদের হাতে জনগণ তাদের সংবিধান পরিবর্তনের দায়িত্ব তুলে দিবে। চতুর্থ পদ্ধতিটি হলো ক্রমবিবর্তনের মাধ্যমে পরিবর্তন, যা বর্তমান পরিস্থিতিতে আমাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বর্তমানে বাংলাদেশের আছে একটি অন্তর্বর্তীকালীন সরকার, একজন রাষ্ট্রপতি এবং এমন কিছু জনগণ যারা দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে উদগ্রীব। এই পরিস্থিতিতে একটি অস্থায়ী সরকারের হাতে একটি উপায় খোলা থাকে, যা হচ্ছে অধ্যাদেশ জারি করা, যা রাষ্ট্রপতি অনুমোদন দেবে। বর্তমান সরকার বিভিন্ন কার্যকরী অধ্যাদেশ জারি করে সরকার ব্যবস্থা বা সংবিধানে পরিবর্তন আনতে পারে। তবে এই জারিকৃত অধ্যাদেশগুলো পরবর্তী সংসদ গঠনের পর প্রথম অধিবেশনেই অনুমোদন দিয়ে আইনে পরিণত করতে হবে, তা না হলে অধ্যাদেশগুলো কার্যকারিতা হারাবে। কিন্তু আমাদের এটাও স্মরণ রাখতে হবে, বাংলাদেশে বর্তমান সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার কোনো তত্ত্বীয় সরকার ব্যবস্থা নয়। এটি বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে গঠিত একটি আপৎকালীন সরকার মাত্র। পরবর্তী নির্বাচিত সরকার এই সরকারের জারিকৃত অধ্যাদেশ সবকিছুই অবৈধ বলে বাতিল করবার ক্ষমতা রাখবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত তথ্যগুচ্ছের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।